আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তো তোমাদের সাথে আজকে আছি আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসটি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রদের জন্য। তো প্রিয় ছাত্ররা, আমি তোমাদের যে কোর্সটি নিয়ে থাকি সেটি হলো এনভায়রনমেন্টাল বায়োলজি, যার কোর্স কোড হলো SCZ204। তো বেশ অনেকদিন পর তোমাদের সাথে আজকে ক্লাসে আমার দেখা হচ্ছে এবং এর মধ্যে তোমরা তোমাদের ইন কোর্স টেস্ট অলরেডি দিয়ে ফেলেছো। তো আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো সুয়েরেজ ম্যানেজমেন্ট বা ডিসপোজাল সিস্টেম। তো সুয়েরেজ ম্যানেজমেন্ট বা ডিসপোজাল সিস্টেম পড়াতে হলে আমাদের বেশ কিছু ডেফিনেশন বা বেশ কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। তো প্রথমেই আমরা দেখব সুয়েজ কি। সুয়েজ আসলে হচ্ছে নর্দমার ময়লা বা পয়ঃদ্রব্য যাকে তাকে সুয়েজ বলে। বিশেষ করে মলমূত্র নিঃসৃত যে ময়লা পানি যা নর্দমার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকেই সুয়েজ বলা হয়। তো এই সুয়েজগুলো আসলে বিভিন্ন উৎস থেকে আসে, বিশেষ করে আমাদের যে বাসা বাড়ি, তারপর হোটেল, হসপিটাল বা বিভিন্ন ধরনের যে আবাসন বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকেও আসতে পারে, হসপিটাল থেকেও আসতে পারে। তো এই সুয়েজগুলা সাধারণত গন্ধযুক্ত পানি থাকে এবং এই গন্ধযুক্ত পানি যখন নর্দমার ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় সুয়েজ। তো এই সুয়েজে সাধারণত বেশিরভাগই পানি থাকে, দেখা গেছে 99.9% পানি, আর অন্য যে পরিমাণটি থাকে 1% সেটি কঠিন যে ময়লা, সেই ময়লা দ্রব্য থাকে। তো এই যে গন্ধযুক্ত পানি, সেই গন্ধযুক্ত পানির যে মেইন উৎস সেটি কোত্থেকে আসতে পারে? সেটি আসতে পারে যে আমরা যখন রান্না বান্না করি, গৃহস্থালী যে কাজ কর্ম, সেখান থেকে আসতে পারে, অথবা আমাদের যে বাথরুম, সেই বাথরুম থেকে কাপড় ধোয়ার যে পানি, সাবান, ডিটারজেন্ট, সেইগুলো যেতে পারে, অথবা যে আমাদের হিউম্যান এক্সক্রিটা বা মলমূত্রের সাথে যে পানিটা প্রবাহিত হয় তাকেই সুয়েজ বলে। তো সুয়েজের যে উৎস এবং প্রকৃতি অনুসারে সুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ডোমেস্টিক বা হাউসহোল্ড সুয়েজ, আর একটি হলো ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ। তো ডোমেস্টিক যেটি সুয়েজ বা যেটি হাউসহোল্ড সুয়েজ, সেটি আসলে যে বাসাবাড়ির যে নর্দমা, বাসাবাড়ি বা অন্যান্য যে আবাসস্থল, সেটি হতে পারে হোটেল বা হচ্ছে অন্য যে কোনো হচ্ছে অন্যান্য যে আবাসন, সেই আবাসন থেকে যে ময়লা পানি নিঃসৃত হয় সেটি হলো ডোমেস্টিক সুয়েজ বা গৃহস্থালী যে বর্জ্য সেটি। আর ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ বা শিল্প কারখানার যে বর্জ্য, সেটি হচ্ছে শিল্প কারখানা থেকে প্রতিনিয়ত প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের যে আবর্জনা নির্গত হয়, সেই আবর্জনাগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ। এবং এটি একটি বড় অবশ্য বিষয়, ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ ম্যানেজমেন্ট যেটি। তো পরবর্তীতে আমরা দেখব সুলেজ কি। তো এই যে বাসাবাড়ির যে ময়লা আবর্জনা বা ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য, সেগুলো আসলে পানির মাধ্যমে প্রবাহিত হয়, অনেক সময় তার সাথে বৃষ্টির পানিও হচ্ছে যোগ করা হয়। তো এই যে ময়লা আবর্জনা যখন পানির মধ্য দিয়ে মিশ্রিত হয়, বিশেষ করে এই যে পয়ঃদ্রব্য বা সাবান মিশ্রিত পানি, সেই পানিটাকে আসলে সুলেজ বলা হয়। তার পরবর্তীতে আছে সুয়ার। সুয়ার হচ্ছে যে এই পানি, যে ময়লা মিশ্রিত পানি, ঘরবাড়ি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য, সেই বর্জ্যগুলো আসলে এই পানিগুলো তো আর এমনি এমনি প্রবাহিত হয় না, বিভিন্ন পাইপ বা ড্রেনের মাধ্যমে এই নর্দমার পানি প্রবাহিত হয়, এবং এই যে পাইপ বা ড্রেনের মাধ্যমে এই নর্দমার পানি প্রবাহিত হয় তাকে বলা হয় সুয়ার। তো পরবর্তীতে আছে সুয়ারেজ। সুয়ারেজ হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এই যে গৃহস্থালীয় যে বর্জ্য বা ইন্ডাস্ট্রিয়াল যে ময়লা আবর্জনা বা বর্জ্য পদার্থযুক্ত পানি, সেগুলো বিভিন্ন পাইপের মাধ্যমে যখন সেগুলো একটা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট করা হয় তখন তাকে বলা হয় সুয়ারেজ। তো পরবর্তীতে আমরা দেখব সুয়ারেজ ম্যানেজমেন্ট কি। তো এখন আমরা দেখব সুয়ারেজ ম্যানেজমেন্ট বা যেটি হলো শহরের ভূগর্ভস্থ যে নর্দমা ব্যবস্থাপনা, সেটি কি। তো সুয়ারেজ ম্যানেজমেন্ট বা শহরের যে ভূগর্ভস্থ যে নর্দমা ব্যবস্থাপনা, সেটি আসলে যে শহরের যে বিভিন্ন উৎস, সেই উৎসগুলা থেকে
ময়লা সংগ্রহ করতে হবে। তো সেই উৎসগুলো কি, সেগুলো আমাদের ঘরবাড়ি হতে পারে অথবা হোটেল বা বিভিন্ন ধরনের যে এস্টাবলিশমেন্ট বা বিভিন্ন ধরনের আবাসন বা হসপিটাল থেকে সেই ময়লা পানি বা অপয় দ্রব্য বা বর্জ্য নিঃসৃত পানি সেগুলোকে হচ্ছে সংগ্রহ করতে হবে এবং সেগুলোর ম্যানেজমেন্ট করতে হবে। তো সেই ম্যানেজমেন্টটাকে আমরা কি করতে পারি, সেই ম্যানেজমেন্টটাকে আমরা, সেগুলো আসলে মেনলি তরল বর্জ্য, এই সরল বর্জ্যকে আমাদের কি করতে হবে, সেগুলোকে পরিবহন করতে হবে এবং পরিশোধন করতে হবে এবং সর্বোপরি এই নিষ্কাশন ব্যবস্থার করতে হবে। তাহলে এই যে শহরে যে ভূগর্ভস্থ নর্দমা ব্যবস্থা, সেটি হলো বিভিন্ন উৎস থেকে সেই যে তরল হচ্ছে বর্জ্য বা নর্দমা অথবা মলমূত্র নিঃসৃত পানি বা পয়দ্রব্য, সেগুলোকে হচ্ছে কি করে পরিবহন, পরিশোধন এবং নিষ্কাশন করার যে সমন্বিত যে রূপ, সেটি হলো সুয়েরেজ ম্যানেজমেন্ট। তাহলে এখানে আমাদের তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, পরিবহন করতে হবে, আর একটি হলো পরিশোধন করতে হবে। শুধু পরিবহন করলেই চলবে না, তাকে পরিশোধন করতে হবে এবং লাস্টে তাকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং এই নিষ্কাশন ব্যবস্থা করে এই ম্যানেজমেন্টটা করতে হবে। তো এই যে শহরে যে সুয়েরেজ ম্যানেজমেন্ট, সেই সুয়েরেজ ম্যানেজমেন্ট করলে কি হয়, শহরের যে মানুষজন তাদের যে জনস্বাস্থ্য বা স্বাস্থ্যটা রক্ষা হবে এবং বিশেষ করে তারা হচ্ছে বিভিন্ন যে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাবে। বিশেষ করে মশা, মাছি, ব্যাকটেরিয়া বা ভাইরাস, বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে এবং শহরের যে পরিবেশ সেটিও নির্মল থাকবে এবং সর্বোপরি সবার যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সেটি বজায় থাকবে। তো সেই জন্যই আসলে সুয়েরেজ ম্যানেজমেন্টটা খুবই দরকার শহরের ক্ষেত্রে। তো এই যে সুয়েরেজ ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে আসলে তিনটি জিনিস অন্তর্ভুক্ত থাকে। একটি হলো সুয়েজ কালেকশন ওয়ার্ক, যেটি হচ্ছে ময়লা সংগ্রহ কার্য। পরবর্তীতে হলো সুয়েজ ট্রিটমেন্ট, যেটি হলো ময়লা পরিশোধন কার্য। আরেকটি হলো সুয়েজ ডিসপোজাল ওয়ার্ক, যেটি হলো ময়লা নিষ্কাশন কার্য। তো সুয়েজ কালেকশন ওয়ার্ক, যে আমরা এই যে ময়লা আবর্জনা হচ্ছে ফেললাম, কিন্তু সেগুলো আমাকে কালেকশন করতে হবে এবং এই কালেকশন করার জন্য বিভিন্ন ধরনের যে পাইপের সাহায্যে এই যে তরল বর্জ্য, সেই বর্জ্যগুলোকে কালেকশন করা হয় এবং এই যে কালেকশন করার জন্য এই যে আমাদের পুরা যে সুয়েরেজ যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে বিভিন্ন ধরনের নকশা করা হয়। তো সেই নকশাগুলো বিভিন্ন ধরনের হতে পারে। সেগুলো হতে পারে, একটি হতে পারে পারপেন্ডিকুলার প্যাটার্ন, যেটি হলো খাড়া নকশা, আরেকটি হলো ইন্টারসেপ্টাল প্যাটার্ন বা ইন্টারসেপ্টাল নকশা, আরেকটি হলো জোন প্যাটার্ন বা জোন নেক নকশা, আরেকটি হলো রেডিয়াল প্যাটার্ন বা রেডিয়াল নকশা। বিভিন্ন নকশা করে সেই জিনিসগুলো করা হয় এবং এই নকশাগুলো করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পাইপ ব্যবহার করা হয়। তো এই পাইপগুলো হতে পারে মেইন পাইপ, প্রধান পাইপ অথবা সাব মেইন পাইপ বা স্বপ্রধান পাইপ অথবা বিভিন্ন ধরনের পার্শ্ব পাইপের সাহায্যে এই ময়লাগুলো সংগ্রহ করা হয়। তো পরবর্তীতে আছে আমাদের সুয়েজ ট্রিটমেন্ট ওয়ার্ক বা ময়লা পরিশোধন কার্য। তো এই ময়লা সংগ্রহ করার পর এই ময়লাতে আসলে অনেক ধরনের রোগ জীবাণু, অনেক ধরনের ক্ষতিকর পদার্থ থাকে এবং সেই ক্ষতিকর পদার্থ বা দূষক পদার্থ সমূহকে যতটা সম্ভব সেগুলোকে দূষণ মুক্ত করতে হবে এবং এই দূষণ মুক্ত করার জন্য এই ট্রিটমেন্ট যে প্রসেস, সেই প্রসেসে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় এবং ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে তাদেরকে শোধন করা হয়। তো পরবর্তীতে আছে সুয়েজ ডিসপোজাল সিস্টেম। তো আমরা ট্রিটমেন্ট করলাম, করার পর এই যে ময়লা পানি বা হচ্ছে আবর্জনা, সেই আবর্জনাগুলোকে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সেটাই হলো ময়লা যে হচ্ছে নিষ্কাশন পর্ব। তো সেগুলো আমরা বিভিন্ন ধরনের হ্রদ, নদী, সাগর বা বিভিন্ন ধরনের আমরা জলাশয়ে সেই ময়লাগুলোকে নিষ্কাশন করি। তো এই নিষ্কাশন করার আগে, নিষ্কাশন করার পূর্বে তাকে ট্রিটমেন্ট করা যেতেও পারে, আবার ট্রিটমেন্ট নাও করা যেতে পারে। তবে আমাদের অবশ্যই যে ময়লা পানি বা হচ্ছে মলমূত্র নিঃসৃত যে নর্দমার পানি বা পয়দ্রব্যযুক্ত পানি, সেই পানিকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে যে আমাদের জলাশয়, সেই জলাশয়টি
দূষণমুক্ত থাকবে এবং সেটি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং সেই সাথে আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে। তোমরা দেখতেই পাও যে বুড়িগঙ্গার মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াস্ট, সেই ওয়াস্ট ফালানোর ফলে সেটি কিভাবে যে দূষিত হয়েছে। আসলে সেই পানিগুলোকে আমাদের যতটা সম্ভব ট্রিটমেন্ট করে নদীতে ফেলতে হবে। তো এই হলো সুয়েজ ট্রিটমেন্ট। তো পরবর্তীতে আমরা, এটি হলো সুয়েজ ডিসপোজাল সিস্টেম, যে ময়লা নিষ্কাশন পর্ব। পরবর্তীতে আমরা দেখব যে সুয়েজ ট্রিটমেন্ট কি। সুয়েজ ট্রিটমেন্ট এটি আমাদের একটি বড় বিষয়। এই যে আমি ময়লা আবর্জনা বিভিন্ন জায়গা থেকে পাইপের মাধ্যমে সংগ্রহ করলাম, বিভিন্ন উৎস, শহরের যে বিভিন্ন উৎস, বাসা বাড়ি থেকে গৃহস্থালী যে সংগ্রহ করার পর সেগুলাকে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যেতে হবে এবং ট্রিটমেন্ট প্ল্যান্টে থেকে যতটা সম্ভব এর থেকে যে দূষক পদার্থ বা ক্ষতিকর পদার্থ সেগুলা সরাতে হবে। তো এই দূষক পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে কন্টামিনেন্ট থাকে, সেই কন্টামিনেন্টগুলোকে দূর করতে হবে। অর্থাৎ এই যে ময়লা পানি, সেই ময়লা পানির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ভৌত, রাসায়নিক এবং বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে এবং বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ধাপে ধাপে এই ময়লা গুলাকে সরাতে হবে। তো এই সরানোর পর যে পানিটা আমরা পাবো তাকে আমরা শুদ্ধিত পানি বা ক্লেরিফাইড ওয়াটারও বলতে পারি। তো এই যে এই পানি, এই ময়লা যে ক্লেরিফাইড ওয়াটারটাকে দেওয়ার পর সেখানে আমাদের বিভিন্ন উপজাত দ্রব্য হিসেবে বিভিন্ন ধরনের অর্ধতরল যে আবর্জনা থাকতে পারে, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে, তাদেরকে আমরা কি বলি, সুয়েরেজের তলানিও বলা চলে। তো এই যে সুয়েরেজ ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটি করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রসেস ফলো করতে হয়। তো এই প্রসেসগুলোর মধ্যে রয়েছে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল যে প্রসেস, সেই প্রসেসগুলো অনুসরণ করে আমরা এই যে সুয়েরেজ ট্রিটমেন্ট করব। তো এই সুয়েরেজ ট্রিটমেন্ট যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টে সাধারণত 4টি ধাপ অনুসরণ করা হয় এবং এই 4টি ধাপ হলো প্রি ট্রিটমেন্ট স্টেজ, তারপর হলো প্রাইমারি ট্রিটমেন্ট, স্টেজ, হলো সেকেন্ডারি ট্রিটমেন্ট স্টেজ এবং লাস্টে হলো টারশিয়ারি ট্রিটমেন্ট। আসলে এই যে ট্রিটমেন্ট প্ল্যান, সেই প্ল্যান্টের আসলে যে ডিজাইন, বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য বিভিন্ন ধরনের যে ডিজাইন থাকে। তো আমরা আসলে একটা বেসিক জিনিস পড়বো কিভাবে আসলে এই ট্রিটমেন্টটা করা হয়। তো প্রি ট্রিটমেন্ট স্টেজ হলো প্রাথমিক যে এটি পরিশোধন কার্য বা ধাপ। তারপর হলো প্রাইমারি ট্রিটমেন্ট স্টেজ, সেটি হলো প্রাথমিক পরিশোধন ধাপ। তারপর হলো সেকেন্ডারি বা মাধ্যমিক যেটি ট্রিটমেন্ট স্টেজ এবং ফাইনালি টারশিয়ারি ট্রিটমেন্ট স্টেজ। পরবর্তীতে আমরা ছবির মাধ্যমে কিভাবে আমরা এই সুয়েজ ট্রিটমেন্ট করব সেটা দেখব। তো এখন আমরা সুয়েজ ম্যানেজমেন্টের যে ধাপটি দেখব সেটি হলো সুয়েজ ট্রিটমেন্ট বা সুয়েজ যেটি পরিশোধন কার্য। তো আসলে যে সুয়েজ ট্রিটমেন্টের যে নকশা, সেই নকশাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখন আমরা একটা বেসিক যে নকশা, সেই নকশা দিয়ে সেটিকে বোঝার চেষ্টা করব। তো সুয়েজ ট্রিটমেন্ট তো আমরা আগেই বলেছি 4টি ধাপ অতিক্রম করে। সেটি হলো একটি হলো প্রি ট্রিটমেন্ট, যেটি প্রাক পরিশোধন কার্য, পরবর্তীতে প্রাইমারি ট্রিটমেন্ট প্রাথমিক পরিশোধন কার্য, সেকেন্ডারি বা মাধ্যমিক পরিশোধন কার্য এবং সর্বোপরি টারশিয়ারি পরিশোধন যেটি কার্য। তো এই যে ওয়াস্ট ওয়াটার বা বর্জ্য
পানি, যে পানিগুলো প্রবাহ করে, তো প্রথমে আমাদের সেটিকে কি করতে হবে, ট্রিটমেন্ট শুরু করার আগে পানি থেকে যতটা সম্ভব যে কঠিন বর্জ্য, সেই বর্জ্যগুলোকে সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে যেসব ময়লা আবর্জনা আসলে সহজেই সংগ্রহ করা যায়, সেগুলা সংগ্রহ করে ফেলতে হবে। এবং সেই ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের পলিথিন বা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের মোড়ক, কাপড়ের টুকরা বা হচ্ছে ডালপালা, গাছের গুঁড়ি, এইসব জিনিস এখান থেকে সংগ্রহ করা হয়। এবং এই যে সংগ্রহ করা হয়, কারণ এই সব ময়লা আবর্জনা যাতে আমার এই প্রবাহ লাইনে যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে বা প্রবাহতে বাধা সৃষ্টি করতে না পারে, সেই জন্য এই ট্রিটমেন্টটি ফলো করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভার্টিক্যাল বার্স বা গ্রিড ব্যবহার করা হয়। তো এই ভার্টিক্যাল বার্স বা ব্যবধায়ক চালনি, তো এরকম ব্যবধায়ক চালনিগুলো আসলে বিভিন্ন ডিজাইনের হতে পারে। তো এরকম ব্যবধায়ক চালনি ইউজ করা হয়। তো এই ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন যায়, তো এই ব্যবধায়ক চালনির ভিতরে আসলে পানিটা চলে যায় এবং বিভিন্ন যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা আটকে যায় এবং সেগুলোকে সংগ্রহ করা হয়। প্রি ট্রিটমেন্ট যে প্রসিডিওর। তো পরবর্তীতে আমরা যাব প্রাইমারি ট্রিটমেন্ট বা প্রাথমিক যে পরিশোধন কার্য সেটিতে। তো প্রাথমিক যে পরিশোধন কার্য, সেখান থেকে আসলে বিভিন্ন ধরনের সলিড ওয়েস্ট বা কঠিন যে বর্জ্য, সেই বর্জ্যগুলোকে সরানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে বালি, তারপর পাথর, কাকরের টুকরা অথবা তেল, গ্রিস, অয়েল, এই জাতীয় হচ্ছে পদার্থগুলোকে অপসারণ করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যে এই যে পানির ফ্লো, সেই ফ্লোয়ের যে হচ্ছে প্রবাহ, সেই প্রবাহের যে ফ্লোটা সেটি আস্তে আস্তে একটু কমিয়ে দেওয়া হয়। তো কমিয়ে দেওয়ার ফলে আস্তে আস্তে যে সলিড ওয়েস্ট, বালি, কাকর, সেগুলো আস্তে আস্তে সেডিমেন্টেশন ট্যাঙ্কে জমা হবে। অর্থাৎ আস্তে আস্তে এগুলা হচ্ছে তলানি হিসেবে জমা পড়বে, সলিড ওয়েস্টগুলো জমা পড়বে। তো এই ক্ষেত্রে দু ধরনের ট্যাঙ্ক ইউজ করা হয়, একটি হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক আর একটি হলো স্কিমিং ট্যাঙ্ক। তো পরবর্তীতে যেইগুলা আসলে আবার কিছু পদার্থ আসলে জমা হয় না, এগুলো একদম পানির উপরেই থাকে, বিশেষ করে তেল বা গ্রিস জাতীয় যেই সাবস্টেন্সগুলা, সেগুলো ফ্লোটিং হয় বা উপরে ভাসতে থাকে। তো আসলে যেই এখানে হচ্ছে যে পদার্থগুলা হচ্ছে তলানি হিসেবে জমা হয়, যেমন বালি, পাথর, কাকর, তাদেরকে বলা হয় স্লাজ। আর উপরে যেগুলো ফ্লোটিং, গ্রিস, তেল, এই জাতীয় পদার্থগুলো হচ্ছে ভাসতে থাকে, তাদেরকে বলা হয় স্কাম। আর যে মাঝখানে যে জিনিসটা থাকে তাকে বলা হয় ক্লেরিফাইড ওয়াটার বা শুধিত পানি। এই যে স্কাম এবং স্লাজ, সেই স্কাম এবং স্লাজ সেটি আসলে ক্ষতিকর এবং সেটিকে কিছুদিন পর পর হচ্ছে সরানো হয়। এবং স্লাজ সরানোর জন্য হচ্ছে স্ক্রাবার ইউজ করা হয় এবং স্কাম সরানোর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের স্কিমার ইউজ করা হয়। মোটামুটি এই পানিটা আমাদের ক্লেরিফাইড বা শুধিত পানি। তারপরেও হচ্ছে তারপরের ধাপ যেটি, সেটি হলো সেকেন্ডারি হচ্ছে ট্রিটমেন্ট বা মাধ্যমিক যে পরিশোধন কার্য। তো এখানে সলিড ওয়েস্ট সরানোর পরও দেখা যাবে এই যে আমাদের যে পানির প্রবাহ, সেই পানির প্রবাহতে বেশ কিছু যে জৈব পদার্থ বা অর্গানিক সাবস্টেন্স থেকে যায়। তো এই এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে অর্গানিক সাবস্টেন্স বা জৈব পদার্থগুলোকে সরানো। এবং এই জিনিসটা করা হয় এরিয়েশন বা এয়ার হচ্ছে ব্লোয়ারের মাধ্যমে, অর্থাৎ এই ট্যাঙ্কের মাধ্যমে আমাদের এরিয়েশন হচ্ছে বানানো হয় বা এয়ার পাম্প করা হয়। তাহলে এয়ার পাম্প করার ফলে এই যে পানির যে অক্সিজেন, এই অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে এবং অক্সিজেন লেভেল বেড়ে গেলে সহজে কি হবে, এখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম গ্রো করবে। এবং এই যে মাইক্রো অর্গানিজম, সেগুলো সহজে এই যে অর্গানিক সাবস্টেন্স, সেটি হতে পারে বিভিন্ন ধরনের ফিসেস, মলমূত্র, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড বা অন্য ধরনের যে অর্গানিক সাবস্টেন্স, তাদেরকে সহজে ডিকম্পোজ করে ফেলবে অথবা তাদেরকে কনজিউম করবে। তো কনজিউম করা হয় এরিয়েশন হচ্ছে ট্যাঙ্কের মাধ্যমে। তো এখানে যে এই জিনিসটা করা হয়, এই এরিয়েশন ট্যাঙ্কে ফ্লক্স সৃষ্টি করা হয়। তো এরিয়েশন ট্যাঙ্কে যে বাতাস দেওয়ার পর এখানে ফ্লক্স হচ্ছে সৃষ্টি করা হয়।
ফ্লক্স হলো স্পেশাল টাইপ অফ বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, বিশেষ করে ফাঙ্গাল হচ্ছে ফ্লটিং যে হচ্ছে ব্যাকটেরিয়া, অথবা এখানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের যে যৌথ একটা হচ্ছে মিশ্রণ, সেই মিশ্রণগুলো হচ্ছে দেখা যায় এবং সেগুলো সহজে বিভিন্ন যে অর্গানিক সাবস্টেন্স সেগুলোকে ডিকম্পোজ করে ফেলে। তাই এখন এই যে ডিকম্পোজ করার ফলে কি হবে, পানির যে বিওডিটা কমে যাবে। তো বিওডি কি, বিওডি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি বলতে আমরা বুঝাই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ধরো এখানে আমাদের 1 লিটার পানি আছে এবং এই 1 লিটার পানির মধ্যে আমরা যদি মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া ঢেলে দিই, তো এই যে 1 লিটার পানির মধ্যে এই মাইক্রো অর্গানিজম এই যে হচ্ছে অর্গানিক সাবস্টেন্স ডিকম্পোজ করতে তার যে পরিমাণ যে অক্সিজেন দরকার হবে, আসলে সেটি হচ্ছে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বোঝায়। এবং এগুলো যে ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টের ক্ষেত্রে একটা বা ওয়াস্ট ভালো ইন্ডিকেটর হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে ওয়াস্ট ওয়াটারে এর কতটা হচ্ছে দূষিত আমরা বিওডি দিয়ে সেটা ধারণা করতে পারি। তো আসলে বিওডি বেশি হলে বোঝা যায় যে পানির যে কোয়ালিটি সেটি খারাপ। তো পরবর্তীতে এরিয়েশন ট্যাঙ্ক থেকে পানি আবার ফার্দার ট্রিটমেন্টে চলে যায়। তো এই যে এই এরিয়েশন ট্যাঙ্কে মাইক্রো অর্গানিজম দূর করার পর তারপরে এর মধ্যে বেশ কিছু অর্গানিজম বা বেশ কিছু যে বর্জ্য সেটি থেকে যায়, তো সেটিকেও আবার ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। তো পরবর্তীতে এই এরিয়েশন যে ট্যাঙ্ক থেকে সে বর্জ্যগুলো আলাদা আরেকটা ডাইজেস্টার বা আলাদা আরেকটি ট্যাঙ্কে হচ্ছে নিয়ে যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আবার প্রাইমারি যে প্রসিডিউর, প্রাইমারি ট্রিটমেন্ট থেকেও সেখান থেকে হচ্ছে স্লাজ, সেই স্লাজগুলো নিয়ে যাওয়া হয়। তো এখানে আসলে 2 ধরনের হচ্ছে স্লাজ থাকে, প্রাইমারি ট্রিটমেন্ট থেকে কিছু স্লাজ আসে, আবার যে সেকেন্ডারি ট্রিটমেন্ট থেকেও কিছু যে স্লাজ আসে সেগুলোকে বলা হয় অ্যাক্টিভেটেড স্লাজ বা যে মাইক্রো অর্গানিজম ঘটিত যে স্লাজ। তো এইখানে স্লাজগুলো জমা হয় এবং জমা হওয়ার পরে এখানে আবার অ্যানারোবিক কন্ডিশন দেওয়া হয়। তো আমাদের আগে যে এরিয়েশন ট্যাঙ্কে সেটা হলো অ্যারোবিক ব্যাকটেরিয়া দেওয়া হয়, আর এখানে দেওয়া হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া এরকম ধরনের ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে ডিকম্পোজ করতে পারে। তো সহজেই যে অ্যানারোবিক কন্ডিশন সৃষ্টি করা হয়। তো অ্যানারোবিক কন্ডিশনের ফলে সেই ব্যাকটেরিয়াগুলো ময়লা আবর্জনা বা মাইক্রো জৈব পদার্থগুলোকে ডিকম্পোজ করে এবং ডিকম্পোজ করার ফলে এখানে অনেক বায়োগ্যাস তৈরি হয়। তো এই বায়োগ্যাস ফলে বিভিন্ন ধরনের কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন গ্যাস তৈরি হয়, যাকে আমরা বায়োগ্যাস বলি। তো এই যে বায়োগ্যাস সেটি আবার আমরা ফার্দার যে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি জেনারেশনেও এই বায়োগ্যাস ব্যবহার করা হয়। তো এর একটি এই যে স্লাজ, এই স্লাজ থেকে যে পানি থাকে সেই পানিটা আবার কিছুটা ইভাপোরেট বা বাষ্পীভূত হয়ে যায়, আবার কিছু পানি হচ্ছে প্রবাহের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। তো তার মধ্যে যে আমাদের এই যে স্লাজ থাকে সেটা একটা হচ্ছে সেন্ট বেডের মধ্যে নেওয়া হয়। তো সেন্ট বেডের মধ্যে যে আবর্জনাগুলো থাকে সেগুলো আমরা কম্পোস্ট বা হচ্ছে ফার্টিলাইজার বা সার হিসেবে ইউজ করা হয়। তো এই যে পানি, সেই পানিটা আসলে মোটামুটি হচ্ছে আমাদের বিশুদ্ধ পানি বা শুদ্ধিত ওয়াটারও বলতে পারি, কিন্তু সেই পানিটাও আমাদের যে বিভিন্ন যে ওয়াটার বডি বা জলাশয়ে নিক্ষেপ করা হয় না, পরবর্তীতে সেটা ফার্দার আবার ট্রিটমেন্ট করা হয়, যাকে বলা হয় টারশিয়ারি ট্রিটমেন্ট। তো যে টারশিয়ারি হচ্ছে ট্রিটমেন্ট বা যেটা তৃতীয় ধাপে যে ট্রিটমেন্ট বা ফাইনাল ট্রিটমেন্টে সেখানে পানিকে পরিশোধন করার জন্য বিভিন্ন ধরনের ক্লোরিন বা আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি ইউজ করা হয়। তো ক্লোরিনেশন করার ফলে পানির মধ্যে যে ফসফরাস বা নাইট্রোজেন জাতীয় যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডগুলোকে দূর করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের যে মাইক্রো অর্গানিজম সেটিও দূর করা হয়। তো এই যে পরে সেই যে পানিটা, সেই পানিটা আমাদের মোটামুটি বিশুদ্ধ এবং সেই পানিটাকে আসলে আমরা যে কোনো হচ্ছে ওয়াটার বডিতে
ফেলতে পারি হ্রদ, জলাশয়, নদী, এবং সেটা আমাদের যে রিভার, সেই রিভারকে দূষণ মুক্ত রাখবে। তো এই হলো আমাদের যে বেসিক যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট প্রসিডিউর। তো এই ট্রিটমেন্ট প্রসিডিউরে আমরা 4টি ধাপ দেখলাম, যে বর্জ্য পানি অপসারণের জন্য বা পানি থেকে যে ময়লা আবর্জনা দূর করার যে পদ্ধতি, সেখানে ছিল প্রি প্রাইমারি ট্রিটমেন্ট বা প্রাক পরিশোধন কার্য, তারপরে ছিল প্রাথমিক যে পরিশোধন, তারপরে মাধ্যমিক পরিশোধন, এবং সেটি হলো টারশিয়ারি এই ট্রিটমেন্ট বা টারশিয়ারি পরিশোধন। তো প্রাথমিক যে পরিশোধন, সেখান থেকে আমরা কি করব, যে বড় বড় যে ময়লা আবর্জনা যেগুলো সহজেই দূর করা যায়, বিভিন্ন ধরনের পলিথিন, তারপরে হচ্ছে প্লাস্টিকের মোড়ক, কাপড়ের টুকরা, গাছের গুঁড়ি, সেগুলো অপসারণ করানো হয়। এবং সেই ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল বার বা গ্রিড ইউজ করব, যেটাকে বলা হয় ব্যবধায়ক চালনি। পরবর্তীতে যে পানির প্রবাহ, সেটি চলে যাবে প্রাথমিক যে ট্রিটমেন্ট বা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টে। এই জায়গাটুকু হলো প্রাইমারি ট্রিটমেন্ট। তো প্রাইমারি ট্রিটমেন্টে আমরা মেনলি কি করানো হয়, প্রাইমারি ট্রিটমেন্টে বিভিন্ন ধরনের সলিড ওয়াস্ট বা কঠিন বর্জ্য অপসারণ করা হয়। তো সলিড ওয়াস্টের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে বালি, পাথর, কাঁকড়ের গুঁড়া, এই জিনিসগুলো রয়েছে, এবং এছাড়া হচ্ছে তেল বা গ্রিজ জাতীয় যে পদার্থ, সেগুলো রয়েছে। তো এখানে আমরা 2 ধরনের ট্যাঙ্ক ইউজ করি, একটি হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক আর একটি হলো স্কিমিং ট্যাঙ্ক। আর যেগুলো সলিড ওয়াস্ট, সেগুলো সাধারণত এই যে পানির প্রবাহ হয়, সেইটার নিচে আস্তে আস্তে জমা হয়, তো সেগুলাকে বলা হয় স্লাজ। আর যেগুলা তেল বা চর্বি বা গ্রিজ জাতীয় পদার্থ, সেগুলো পানির উপরে ভাসতে থাকে, সেগুলোকে বলা হয় স্কাম। তো কিছুদিন পর পর যে সেই স্লাজগুলোকে হচ্ছে স্ক্র্যাবারের সাহায্যে রিমুভ করা হয় বা দূর করা হয়, আর যে স্কাম, সেগুলা স্কিমারের সাহায্যে রিমুভ করা হয়। তো পরবর্তীতে সেটি চলে যাবে আমাদের সেকেন্ডারি ট্রিটমেন্ট। তো সেকেন্ডারি হচ্ছে ট্রিটমেন্টে কি করা হয়, সেকেন্ডারি ট্রিটমেন্টে আমরা যে জৈব পদার্থ বা বায়োলজিক্যাল যে অর্গানিজম পরিত্যক্ত, সেগুলোকে দূর করা হয়, এবং সেগুলোকে দূর করানো হয় এরিয়েশন বা ব্লোয়ারের মাধ্যমে। এখানে অ্যারোবিক কন্ডিশন সৃষ্টি করা হয়। বিভিন্ন ধরনের এরিয়েশন করার পর এই যে পানির যে অক্সিজেন লেভেল, সেটি বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ফলে সহজেই এখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, ছত্রাক জাতীয় বা ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া জন্মে, এবং সেগুলো সহজেই যে জৈব পদার্থ, সেগুলোকে ডিকম্পোজ বা কনজিউম করে ফেলে। তার পরবর্তীতে সেটি আবারও ট্রিটমেন্টে নেওয়া হয়, এবং ট্রিটমেন্টে নেওয়ার পরেও দেখা যায় বেশ কিছু মাইক্রো অর্গানিজম এর মধ্যে থেকে যায়, যাকে বলা হয় অ্যাক্টিভেটেড স্লাজ। এবং পরবর্তীতে এই যে প্রাইমারি যে শোধন, সেখান থেকেও কিছু স্লাজ আসে। পরবর্তীতে এই যে 2টা স্লাজ, সেই স্লাজগুলোকে আবার অ্যানারোবিক কন্ডিশনে না হয়, যেখানে অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া, অক্সিজেনের উপস্থিতিতে কিছু ব্যাকটেরিয়া এই যে আবর্জনা, সেগুলোকে ডিকম্পোজ করবে, এবং এই ডিকম্পোজ করার ফলে এখানে প্রচুর বায়োগ্যাস উৎপন্ন হবে, এবং এই বায়োগ্যাসগুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি জেনারেশন বা ইলেকট্রিসিটি উৎপাদনের কাজে ব্যবহার করব। পরবর্তীতে এগুলো ফার্দার আরও ট্রিটমেন্ট করার ফলে এই যে ময়লা আবর্জনা, সেগুলো কম্পোস্ট বা ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়। এবং লাস্টে যেটি টারশিয়ারি ট্রিটমেন্টে চলে যায়, এখানে হবে টারশিয়ারি ট্রিটমেন্ট। সেখানে এই যে পানি, যে শুদ্ধিত পানি, সেই পানিকে আবার ক্লোরিন বা আলট্রাভায়োলেট রের মাধ্যমে বা অতিবেগুনি রশ্মির মাধ্যমে সেগুলোকে আরো বেশি জীবাণুমুক্ত করা হয়। এই ধাপটি আসলে জীবাণুমুক্তকরণ, সেখানে জীবাণুমুক্ত করা হয়, এবং বিভিন্ন ধরনের যে দূষক পদার্থ, সেটিকে দূর করা হয়। এবং এই যে পানি, সেই পানিটাকে আমরা ক্লারিফাইড ওয়াটার বা শুদ্ধিত পানি, এবং সেটি পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের জলাশয়ে নিক্ষেপ করতে পারবো। তো এই হলো আমাদের মোটামুটি যে বেসিক যে স্টেজ সুয়ারেজ ম্যানেজমেন্টের বেসিক বা সুয়ারেজ ট্রিটমেন্টের যে বেসিক স্টেজ, সেটি। তো প্রিয় ছাত্ররা, আমি আশা করব তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। এখানে যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।